আসসালামু আলাইকুম, সবাই কী অবস্থা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমাদের সাব্বির স্টোরি চ্যানেলের পক্ষ থেকে আমি সাব্বির। আমাদের সাব্বির স্টোরি চ্যানেলে সকল রকমের রোমান্টিক গল্প দেখতে এবং শুনতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে পাশে থাকুন। থ্যাংক ইউ। একটা ফুল দিয়ে সাজানো করে ইশারাকে বসিয়ে দিয়ে চলে গেল তার ননদিনী আদ্রিতা। ইশারা বসে আছে, খুব অদ্ভুত অনুভূতি কাজ করছে মনের মধ্যে। কেন এমনটা হলো? এমনটা তো হওয়ার কথা ছিল না। কেন আজকে নিজের বড় বোনের স্বামী হতে যাচ্ছিল, সে এখন নিজের স্বামী। ফ্ল্যাশব্যাক। মিশ্রাপুর আজ বিয়ে। আমি সব সময় চাইতাম আমার আপুর যে বর হবে সে আমাকে তার ছোট বোনের মতো আদর করবে। আমার তো কোনো ভাই নেই, সেই হবে আমার আপন ভাইয়ের মতো ভাই। আজ আমি ভীষণ খুশি, কারণ আমার আপুর বর হবে আদ্র চৌধুরী, এসি প্রোডাকশনের ওনার। সে আমার বস, আমাকে অনেক ভালো জানে, কখনো আমাকে বকা বা ধমক দিয়ে কথা বলেনি। সে আমার জিজু হবে, আমাকে ছোট বোনের মতো আদর করবে। আদ্র স্যার অনেক ভালো একজন মানুষ, কিন্তু অফিসের অনেকজন বলে স্যার নাকি অনেক রাগী। গত 1 বছর 6 মাস ধরে আদ্র স্যারকে আমি চিনি। যদিও স্যারের সাথে আমার কথা বলার বা কাজ করার সময় মাত্র 3 মাস, কিন্তু কখনো আদ্র স্যারকে আমি রেগে কথা বলতে দেখিনি। হঠাৎ আব্বু আম্মু আর আমাকে তার রুমে ডেকে পাঠায়। আমরা রুমে যাওয়ার পর, আমি এই বিয়ে করতে পারবো না আব্বু। আমি আদিলকে ভালোবাসি, আমি ওকে ছাড়া বাঁচবো না। প্লিজ আব্বু আম্মু, আমাকে ক্ষমা করে দাও। কি বলছিস তুই মিশ্রা? ছেলের বাড়ির সবাই চলে এসেছে আর তুই এখন এই কথা বলছিস? আমরা তাদের কাছে গিয়ে কি বলবো? আমাদের মান সম্মানের কথা একবারও ভাবলি না? আর এতদিন তোর ভালোবাসা কোথায় ছিল শুনি? তোর অনুমতি নিয়েই তো আমরা এই বিয়ে ঠিক করেছি। মিশ্রা, তুই আদিলকে বিয়ে করতে চাস, তাই না? আচ্ছা বেশ, তাই হবে। বললেই হলো? তুমি আদিলের সাথে ওর বিয়ে দেবে? কি জবাব দিবে শুনি? আনাব চৌধুরী, আদ্র স্যারের আব্বু, আর আদ্র স্যার এলো। আব্বু আদ্র স্যারের এক হাত আর আহনাব আঙ্কেলের এক হাত মুঠোবন্দি করে বলল, বাবা, এই বিয়ে হবে না। হবে না মানে? হ্যাঁ বাবা, এই বিয়ে হবে না। মিশ্রা আদিল নামে একটা ছেলেকে ভালোবাসে। তুমি আমায় ক্ষমা করে দাও। আমি জানি এটা তোমার সাথে অন্যায় করা হচ্ছে। আপুর এমন কাকুতি মিনতি দেখে খুব খারাপ লাগছে। আপুর উপর খুব রাগ হচ্ছে। কেন এমনটা করতে গেল ও? যেহেতু আদিল ভাইকে ভালোবাসে, তবে কেন স্যারকে বিয়ে করতে রাজি হলো? ওর জন্য এখন আপুকে কত মিনতি করতে হচ্ছে। কি করছেন আপনি? মিশ্রা জন্য কাউকে ভালোবাসে এটা বলে ভালো করেছেন, নাহলে 3টা ফুটের মধ্যে জীবন নষ্ট হয়ে যেত। আমার ছেলেটা হয়তো সাংসারিক জীবনে খুশি হতে পারতো না। তবে মিশ্রা মা, তুমি সত্যটা বলে ভালো করেছো, তবে এটা তোমার অনেক আগে বলা উচিত ছিল। চলো আদ্র, নিচে যাই। মানে আঙ্কেল, আপনাকে একটা কথা বলার ছিল। আঙ্কেল, আপনারা যদি রাজি থাকেন তবে আমি ইশারাকে বিয়ে করতে চাই। দেখো বাবা, সবার জীবনে পছন্দ অপছন্দ থাকে। ইসরা কাউকে পছন্দ আছে কিনা তা জানি না। এখন তোমার যদি ইসরাকে বিয়ে করতে রাজি হও তবে আমাদের কোনো আপত্তি নেই। আমি কি ইশরার সাথে কথা বলতে পারি? স্যার আমার সাথে কথা বলবে, সেই জন্য আমাকে ডেকে পাঠিয়েছে। আমি গিয়ে বললাম, সরি স্যার, আমরা আপনার কাছে ক্ষমা চাচ্ছি। আমরা কেউই জানতাম না আপুর আদিল ভাইয়ার বিষয়ে। আপনার সাথে যা হয়েছে খুব অন্যায় হয়েছে। প্লিজ স্যার, ক্ষমা করে দিবেন। বিয়ে করবে আমায়? মানে? বিয়ে করবে আমায়? স্যার, আপনি এসব কি বলছেন?
আমি আপনাকে আমার স্যার ছাড়া কিছু ভাবি না। আপনার জন্য আমার কোনো অনুভূতি নেই। অনুভব করলে অনুভূতি হয়, একদিন তুমি আমাকে অনুভব করবে। দেখো ইশরা, আমার আত্মীয় স্বজনেরা যখন জানতে পারবে যে অদ্র চৌধুরীর বিয়ের দিন তার হবু বউ তাকে রিজেক্ট করে দিয়েছে, তখন তারা আমাকে কোন চোখে দেখবে, কি ভাববে? তাছাড়া আমার বিজনেসের দিকটা একটু ভাবো প্লিজ। কিন্তু স্যার, প্লিজ ইশরা। স্যারকে কিছু বলতে পারলাম না, কারণ স্যার কোনো কথা ভুল বলেনি। আমার আপুর জন্যই এমনটা হলো। কি করব কিছুই বুঝতে পারছিলাম না। অবশেষে আপুর দায় এড়াতে বাধ্য হয়ে বিয়েটা করতে হলো আমাকে। বর্তমান কিভাবে কাটাবো সারা জীবন? বড় বোনের করা ভুলটা কি তার জীবনের অভিশাপ নিয়ে আসবে? তোমার করা ভুলের মাসুল আমাকে সারা জীবন দিতে হবে। এর জন্য দায়ী থাকবে তুমি মিশরা আপু, শুধু তুমিই দায়ী থাকবে। জানি না স্যার আমার সাথে কি করবে। এইসব ভাবতে ভাবতে ইশারা কখন ঘুমিয়ে গেল নিজেও জানে না। হঠাৎ কারো টানে বিছানা থেকে নিচে পড়ে গেল ইশারা। তাকিয়ে দেখে আদ্র। প্রচণ্ড কাঁপছে ইশারা, কারণ হঠাৎ টেনে তুলায় ইশারা খুব ভয় পেয়ে গেছে। ভয় পেলে ইশারা কাঁপতে থাকে, এটা ছোটবেলা থেকেই। আদ্র ইশারার সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে, তারপর তার ডান হাত দিয়ে ইশারার গাল জোরে চেপে ধরে। কি ভেবেছিস তোর বোন আমাকে ধোকা দিয়ে অন্য ছেলেকে বিয়ে করবে, আর আমি তার মাথায় হাত দিয়ে সুখে থাকার কথা বলবো? তোর বোনের প্রতিটা ভুলের মাসুল তোকে দিতে হবে, মিস ইশারা অফ সরি মিসেস অদ্র চৌধুরী। ইশারার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। ও কোন আদ্রকে দেখছে? এই আদ্রকে তো ও চিনে না। এই কি সেই ভয়ঙ্কর মুখোশের আড়ালে লুকিয়ে থাকা আদ্র? নিজেকে সামলে বলল, তাহলে আমাকে কেন বিয়ে করেছে? প্রতিশোধ নেওয়ার জন্য, তোর বোনের করা ভুলের প্রতিশোধের জন্য। অদ্র চৌধুরীকে রিজেক্ট করেছে তোর বোন, তার জন্য তো তোকেই শাস্তি পেতে হবে। তখন সবাই বলতো আদ্র চৌধুরীর বউ একটা ছেলের সাথে পালিয়ে গেছে। এত টাকা সত্ত্বেও কেন পালিয়ে গেল আদ্র চৌধুরীর বউ? কি এমন চেয়েছিল আদ্র চৌধুরী তার বউকে দিতে পারলো না? সেই কারণে অন্য একটা ছেলের সাথে পালিয়ে গেল। আমি বলবো আপু আপনাকে রিজেক্ট করে ভালো করেছে, আর বাসার সবাইকে আদিল ভাইয়ের ব্যাপারে বলে ভালো করেছে। না হলে আপুকে গুমড়ে গুমড়ে সারা জীবন কাটাতে হতো। আমাকে রিজেক্ট করে ভালোই করেছে, তাই না? তোর বোনের করা ভুলের শাস্তি তুই পাবি। আজ এখন থেকে তোর জীবনের অধঃপতনের শুরু। তোর সাথে এমন কিছু হবে যে তুই আশাও করতে পারবি না। বলেই জোরে ধাক্কা দিয়ে বেলকনিতে ফেলে দেয়। বেলকনির দেয়ালে সাথে কপালে আঘাত পায় ইশারা। কপালে হাত দিয়ে অনুভব করে তরল পদার্থ কিছু। আলোতে এনে দেখে রক্ত, অনেক রক্ত। হাত দুটো রক্তের বর্ণ ধারণ করেছে। একটা টোকা দিলে হয়তো এক্ষুনি গলগল করে রক্ত পড়বে। আজও সেদিকে কোনো খেয়াল নেই। সে তার প্রতিশোধ নিতে বেকুল হয়ে পড়েছে। এই শোন, এখন থেকে প্রতিদিন এইখানে থাকবি আমার রুমে, যাতে তোকে ভুলেও না দেখি। মনে রাখিস কথাটা। বলেই আদ্র বেলকনি থেকে চলে গেল। রুমে গিয়ে ফ্রেশ হয়ে বেলকনি আর রুমের লাইট অফ করে বিছানায় ঘুমে মশগুল হয়ে গেল। আর ইশারা মাথায় প্রচণ্ড যন্ত্রণা হতে থাকে। হাত দুটো নাড়াচাড়া করার শক্তি নেই, শীতে রীতিমতো কাঁপছেও। তারপরও অচেনা জায়গা, আর কোনো আলোর চিহ্ন নেই। ভয়ে একসময় অজ্ঞান হয়ে যায় ইশারা। সকালে কারো দরজা ধাক্কা নয়, ঘুম ভেঙে যায় আদ্রর। এত সকালে কে এলো? হুট করেই মনে পড়ে যায় ইশারা তো ব্যালকনিতে, যদি কেউ দেখে ফেলে তবে কি হবে? কারো দরজার ধাক্কানোর শব্দে ঘুম ভেঙে যায় আদ্রর। এত সকালে কে এলো? হুট করে মনে পড়ে যায় ইশারা তো ব্যালকনিতে, যদি দেখে ফেলে তবে কি হবে? ভাবনায় পড়ে গেল আদ্র। আবারও দরজা ধাক্কা দিল। দরজা না খুলে মনে সাহস সঞ্চয় করে জিজ্ঞেস করলো, কে? আমি
শব্দটা শুনে একটু স্বস্তির নিঃশ্বাস ছাড়লো আদ্র। তারপর দরজাটা হালকা ফাঁক করে মাথা বের করল। এত সকালে এখানে কি? সকাল আর নেই ভাইয়া, 8টা বাজে। 8টা বেজে গেছে? হ্যাঁ, এবার একটু সরে দাঁড়া, ভাবির কাছে যাব। কোনোভাবেই আদ্রতাকে রুমে ঢুকতে দেওয়া যাবে না। ওর কাছে কেন? আম্মু তোদের নিচে ডাকছে, শুনছিস? এবার সরে দাঁড়া, সব কথা কি তোরকে শুনতে হবে? তুই নিচেই যা, আমি ওকে ডেকে তুলে দিচ্ছি। কি প্রেম! আদ্র রুমে এসে ফ্রেশ হয়ে নিল। তারপর ব্যালকনিতে গিয়ে দেখলো ইশারা ফ্লোরে অজ্ঞান অবস্থায় পড়ে আছে। আদ্র ইশারাকে কোলে নিয়ে বাথরুমে গেল। তারপর ঠান্ডা পানি ভর্তি বাথটবে ইশারাকে ফেলে দিয়ে চলে গেল। ইশারার নাক কান দিয়ে ঠান্ডা পানি ঢুকেছে। জ্ঞান ফিরল ওর। জ্ঞান ফেরার পর ইশারা নিজেকে বাথটবে আবিষ্কার করলো। আর ওর মোটেও ভুল হলো না কাজটি কার। বাথটব থেকে উঠে ইশারা রুমে চলে গেল। সারা শরীর ভিজে একাকার হয়ে গেছে। আদ্রকে সিঁড়ি দিয়ে নামতে দেখে আদ্রর ফুপু বলল, তুই একা কেন? ইশরা কোথায়? গিয়ে দেখো, হয়তো এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে মহারানী। বাপের বাড়ি তো এরকম সজ্জিত বিছানা পায়নি। আনিশা আদ্রর বড় মামার মেয়ে। আনিশার কথায় কেউ কোনো উত্তর দিল না। আদ্রের আম্মু শাড়ি অর্নামেন্ট নিয়ে বলল, ইশারাকে গিয়ে শাড়ি অর্নামেন্টস দিয়ে এসো। ওরা আদ্রের রুমে গিয়ে দেখে ইশারা ফ্লোরে এক কোণে হাঁটু গেড়ে শাড়ি পেঁচিয়ে গুটিসুটি মেরে বসে আছে। আদ্রিতা খেয়াল করলো ইশারা বারবার কেঁপে উঠছে। তুমি এখনো এভাবে বসে আছো কেন? কি তোমার শাড়ি ভেজা কেন? এই অবস্থা হলো কি করে? ফ্রেশ হওয়ার সময় ভুলবশত শাওয়ার অন হয়ে যায়, আর তাতেই ভিজে গেছি। এ বাড়িতে আসার সময় কোনো ড্রেস নিয়ে আসা হয়নি, তাই চেঞ্জ করতে পারিনি। আমরা যদি না আসতাম তবে তো জানতেও পারতাম না। একবার কাউকে বলতে পারতে। আচ্ছা, এখন এটা পরে এসো। ইশারা চুপ করে দাঁড়িয়ে আছে, কোনো কথা বলছে না। কি হলো, দাঁড়িয়ে আছে কেন? গিয়ে শাড়িটা পরে এসো, নয়তো ঠান্ডা লেগে যাবে। আসলে আমি শাড়ি পরতে পারি না। তা শুধু বড় বোনের স্বামীকে নিজের স্বামী বানানো ছাড়া আর কিছুই পারো না? বাপ মা দেখছি শুধু কেড়ে নিতে শিখিয়েছে, কাজের কাজ কিছুই শেখায়নি। আদ্রতা, তোর ভাবিকে একটু চোখে চোখে রাখিস। কবে যেন অর্নামেন্টস বাপের বাড়ি দিয়ে বলবে আমি কিছুই জানি না। বিশ্বাস করুন, আমি কিছুই করিনি, যত সব ন্যাকা। আনিশা আপু, আচ্ছা ভাবি তুমি থাকো, আমি ফুপকে ডেকে নিয়ে আসছি। আদ্রিতা চলে যাওয়ার পর ইশারা ওয়াশরুমে কাঁদতে লাগলো। কেন করলি আপু এমনটা? তুই যদি আগে বলে দিতি তাহলে হয়তো স্যার কিংবা স্যারের পরিবারের কোনো সদস্য এমন ব্যবহারটা করতো না। এবার তুই খুশি তো? তোর আর স্যারের মাঝে টেনে এনে খুব সুখে রেখেছিস আমাকে, জানিস? আজ আমাকে অনেক কষ্ট, জানিস আজ আমার অনেক কষ্ট হয়েছে, কিন্তু আমার জন্য না, তাদের জন্য, যাদের একটু আগে বলে গেল আমাকে মানুষ করতে, আমাকে শিক্ষা দিতে ব্যর্থ হয়েছে। জানিস তো তুই যেই কষ্টটা তাদের দিয়েছিস, তারপর আমার সাথে ঘটে যাওয়া কাহিনী বলতে পারবো না। কি করব আমি? এমন জীবন চাইনি। ওয়াশরুম থেকে বেরিয়ে এসে দেখে আদ্রের ফুপু বিছানায় বসে আছে। তিনি ইশারাকে দেখে হাসি মুখে শাড়ি পরিয়ে দিল। ওকে সম্পূর্ণ রেডি করে নিচে নিয়ে গেল। এসে গেছে আপনাদের বৌমা। তারপর ওরা সবাই ডাইনিং টেবিলে ব্রেকফাস্ট করার জন্য বসলো। হঠাৎ করে আহনাফ চৌধুরীর নজর যায় ইশারার দিকে। তোর কপালে কি হয়েছে? তখন খেয়াল করেছিলাম, জিজ্ঞাসা করব ভেবে আর করা হয়নি। চুপ করে আছো কেন, বলো। সবার কথা শুনে আদ্র খাওয়া বন্ধ করে দেয়। যদি বলে দেয় তাহলে আব্বু তো আমাকে বকবে। এখন কি হবে? আরে তোমরা এমন হাইপার হয়ে যাচ্ছ কেন? সামান্য একটুই তো, হয়তো কোথাও বাড়ি টাড়ি খেয়েছে। হ্যাঁ আপু ঠিক বলেছে, আমি ওয়াশরুমে যাওয়ার সময় দেয়ালে আঘাত পেয়ে এমনটা হয়ে গেছে। সামান্যই, ঘাবড়ানো কিছু নেই। আদ্র একটু
একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়লো। সেই চলাফেরা করার সময় কোনো হুঁশ থাকে না। এখন এখন যে কেউ দেখলে বলবে নতুন বউকে আমরা টর্চার করেছি, যত সব। ইসরা মা, তোর সাথে আমার কিছু কথা আছে, খেয়ে একটু রুমে আসিস তো। আদ্রর আম্মু সহ অনেকে চলে গেল, শুধু ফুপু আর আদ্রিতা বাদে। তুই কিছু মনে করিস না, আনিশা এইরকমই। না না, কোনো কষ্ট পাইনি। সেটা তোমার না বলা কথার ভাজেই খুঁজে পাচ্ছি। জানিস তো ইশরা মানুষ মুখে যাই বলুক না কেন, চোখ কখনো মিথ্যে বলে না। পৃথিবীর সব মায়েরা সন্তানদের লুকিয়ে রাখা মিথ্যে কথাগুলো বুঝতে পারে। আদ্র ফুপু ইশারার মাথায় হাত বুলিয়ে দিয়ে চলে গেল। ইশারা একটা দীর্ঘশ্বাস ফেলে আদ্রর আব্বুর রুমের দিকে গেল। ইশারা রুমে প্রবেশ করার আগেই আহনাফ চৌধুরী বলল, আমি যদি তোর বাবা হতাম তবে কি আজ মিথ্যা কথা বলতে পারতি? ইশারা চুপ করে অপরাধীর মতো দাঁড়িয়ে আছে। আদ্র করেছে, তাই না? জানিস, মানুষ যতটা নীরব থাকে, নীরবতা তার সেই দ্বিগুণ কথা বলে। দুর্বলতা প্রকাশ করতে নেই, জীবনটা কোনো নাট্যমঞ্চ না, কিন্তু বাস্তবতা তার নাট্যমঞ্চে প্রকাশিত এক নাটক। জীবনটাকে জলসার সিরিয়ালের মতো না ভেবে হাল ধরো, রুখে দাঁড়াও। ইশারা এবারও কিছু বলল না। কি বলবে, কার বিরুদ্ধে বলবে? ওর অভিযোগগুলো তো শুধু ওর বিবেকের উপর। আহনাফ চৌধুরী ওর কপালে মলম লাগিয়ে দিল। আজ রিসেপশন, তাই ব্যান্ডেজ করলো না। রিসেপশনে তাই ইশারাকে পুতুলের মতো করে সাজিয়ে সবার সামনে বসিয়ে রেখেছে। ইশারার পরিবার, আত্মীয় স্বজন সবাই চলে এসেছে। ইমতিয়াজ আহমেদ ইশারার কাছে গেল। তো চোখ মুখ কেমন দেখাচ্ছে কেন? কেমন দেখাচ্ছে? চোখ মুখ ফুলে গেছে মনে হচ্ছে, অনেক কেঁদেছো। সব ঠিক আছে তো? সব ঠিক আছে আব্বু। আম্মু কোথায়? আম্মুকে যে দেখছি না। শরীরটা ভালো নেই, তাই আজ আসেনি। আচ্ছা, আমি তো শ্বশুরের সাথে কথা বলে আসছি। ইশারা বুঝতে পারলো গতকালের ব্যাপারটা নিয়ে আম্মু চিন্তা করায় আজ আম্মু অসুস্থ হয়ে গেছে, আর আব্বু সতর্কতার সাথে সেটি এড়িয়ে গেল। হঠাৎ কোথা থেকে যেন আদ্রিতা এসে বলল তারা পিক তুলবে। ফটোগ্রাফার পিক তুলতে শুরু করে দিল, বিভিন্ন ধরনের পোজ দিয়ে পিক তুলল। ইশারার কাছে এটা অনেক বিরক্ত লাগছে। এমনিতেও আম্মুকে নিয়ে টেনশনে আছে, তার উপর শুধু পিক আর পিক। তবে এখন কাপল পিক তুলতে হবে। উফ, ও কি বুঝতে পারছে না আমার বিরক্ত লাগছে? ওই ভিলেনটা এলেই তো আমাকে আবার আদ্রতা কাপড় তুললে কি হবে? কাপল পিক তুলতে ফ্রেমে বাঁধিয়ে রেখে দিব। তারপর আমার জান্টু মান্টু মানে তোমাদের সন্তানদের দেখাবো। সন্তানদের মানে? কয়টা সন্তান আদ্রতার? মাথা ঠিক আছে? শোনো না। আদ্রিতা চলে গেল। আদ্র একা বসে বসে ভাবছে কিভাবে ইশারাকে টর্চার করবে, ওর জীবনটা কিভাবে নরক করে তুলবে। আদ্র চৌধুরীর ইগোকে হার্ট করেছে ওর বোন, আর শাস্তি তো পেতেই হবে মিসেস আদ্র চৌধুরী। ভাইয়া তুই এখানে? সে কখন ধরে তোকে খুঁজে যাচ্ছি। আয় চল। কোথায়? এখন কাপল পিক তুলতে হবে তো চলো। আমি কোনো কাপল পিক তুলতে পারবো না। আদ্রিতা রাগী ভাব নিয়ে তাকালো আদ্রর দিকে। আদ্র বজ্র ছেলের মতো গিয়ে এক প্রকার বাধ্য হয়ে অনেকগুলো ইশারার সাথে কাপল পিক তুলল। ইশারার বাসায় সবাই চলে গেল। আস্তে আস্তে আত্মীয় স্বজনরা সবাই চলে গেল। সবাই মোটামুটি ক্লান্ত, তাই খেয়ে যার যার মতো রুমে চলে গেল। আদ্র রুমে গিয়ে দেখে ইশারা ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়েছে। আদ্র আস্তে আস্তে গিয়ে ইশারার দিকে, ইশারা আদ্রকে এগিয়ে যাওয়া দেখে বরকে গেল। তারপর ও পিছাতে লাগলো।
আপনি এভাবে এগিয়ে আসছেন কেন? যেটা গতকাল রাতে করার কথা ছিল সেটা করতে। মানে গতকাল তো আমাদের বাসর রাত ছিল, সেই বাসর রাতটা যদি আজ পূর্ণ করি। এগুলো কি বলছেন আপনি? কেন, শুনতে পাওনি নাকি? আবার বলবো, সময় নষ্ট করো না প্লিজ স্যার। হুশ, নো ওয়ার্ড। ইশারা চোখ বন্ধ করে ফেললো। আদ্র ওর হাত দিয়ে ইশারার মুখ স্লাইড করছে। ইশারা বারবার কেঁপে উঠছে। হঠাৎ করেই ইশারা অনুভব করলো ওর হাত কেউ জোরে শক্ত করে ধরে রেখেছে। এক্ষুনি হাড্ডি পাউডারের ন্যায় হয়ে যাবে। চোখ খুলে দেখে আদ্র খুব জোরে ওর হাত ধরে আছে। ওর চোখ মুখে রাগের ছাপ স্পষ্ট। এই একদম ন্যাগাকার না, আমার সামনে দেখাবি না। আহ স্যার। খুব লেগেছে তাই না? কোথায় লেগেছে দেখি তো দেখি। বলেই আদ্র এত জোরে চাপ দিল যে ইশারা এবার ব্যথা সহ্য করতে না পেরে বলল, স্যার প্লিজ আমার হাতটা ছেড়ে দিন, আমি আর পারছি না। আদ্র ইশরার শাড়ির কুচি গুজে দিতে যাবে, তখনই ইশরা বলল, এটা আমি করি। আদ্র কুচিগুলো সুন্দর করে ধরে ওর হাতে দিয়ে চলে যায়। ইশরা কুচি গুজে আঁচল ঠিক করে তারপর রেডি হতে লাগলো। সবার সাথে পার্টিতে পৌঁছালো। আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আশরাফ কোথায়? সে তো বাসার ভেতরে। আরে ইশারা, কি সুন্দর লাগছে তোমাকে। ইশরা মিশ্রি একটা হাসি দিল। আমার কথা তো কারো মনেই নেই। আমার পাজি মেয়েটাকে সবসময় সুন্দর লাগে, নতুন করে আবার কি সুন্দর বলবো। তারপর আদ্র ফ্যামিলির সাথে নীলের আম্মু আরো অনেকের সাথে কথা বলল। এখানে মিউজিকের জন্য কথা শুনতে সমস্যা হচ্ছে, চলুন ভেতরে গিয়ে কথা বলি। চলুন ভাবি। পার্টি গার্ডেনে অনুষ্ঠিত হচ্ছে। পুলের পাশে দাঁড়িয়ে কথা বলছিল। মিউজিকের শব্দে কথা বলতে সমস্যা হচ্ছিল, তাই নীলদের বাসার ভিতরে চলে গেল। কি অবস্থা আশরাফ? বিন্দাস বন্ধু, তোর কি খবর সেটা বল। পুরাই চিল দোস্ত। তুই এত ব্যস্ত হয়ে যাবি কখনো ভাবতেও পারিনি। তোর ব্যস্ততাই ভুলিয়ে দিয়েছে আমার ছেলের আদ্রর বিয়ের কথা। অনেক চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি। কোথায় আদ্র আর বউ দেখি? ইশরা মা, এদিকে আইতো একটু। ইশরা আহনাব চৌধুরীর কাছে গেল। আশরাফ খান ইশরার সাথে হেসে হেসে কথা বলল। তারপর ইশরাক আদ্রতার কাছে চলে গেল। ওর বোন মিশ্রার সাথে তো আমরা আদ্রর বিয়ে ঠিক করলাম, কিন্তু মিশ্রার জায়গায় ইশরা কেন? সে অনেক কথা বন্ধু, পরে বলবো। এখন বল। আহনাব চৌধুরী ইশরার সাথে কিভাবে আদ্রর বিয়ে হলো সেই ঘটনা খুলে বলতে লাগলো। আদ্রতা পার্টিতে একটা মেয়ের সাথে কথা বলছিল। হঠাৎ একটা মেয়ের আশায় সে এক্সকিউজ মি বলে চলে যায়। মেয়েটা গেল তো গেল, আর এলো না। আদ্রতা গুনগুন করে গান করতে করতে ঈশ্বর কাছে যাচ্ছিল। তখনই দেখলো একটা ছেলে পুলের পাশে কথা বলছিল। ছেলেটা হোঁচট খেয়ে পড়ে যেতে নিলে আদ্রতা ছেলেটাকে ধরে ফেললো। খুব কষ্টে ছেলেটাকে স্বাভাবিকভাবে দাঁড় করায়। আর ইউ ওকে? হাই, আমি আদ্রিতা চৌধুরী। বাসা থেকে দেখানোর প্ল্যান করে এসেছেন নাকি? করায়। ছেলেটার কথায় মানে আদ্রতা কিছুই বুঝতে পারলো না, তাই জিজ্ঞাসক দৃষ্টিতে তাকালো আদ্রতা। কি বুঝতে পারছো না? আদ্রতা মাথা নাড়িয়ে বলল সে বুঝতে পারছে না। ছেলেটা আদ্রতার কাছে গেল, একটু না অনেকটাই কাছে গেল। তারপর আদ্রতার জামাটা কাঁধ থেকে একটু উপরে তুলে দিল এবং জামাটার নিচে যা কিছু আছে তা ভেতরে ঢুকিয়ে দিল। ছেলেটা কাছ থেকে তা আদ্রতা পুরো স্তব্ধ হয়ে গেছে। বড় হচ্ছ, শারীরিক পরিবর্তন আসছে। নিজের শরীরের এবং জামা কাপড়ের কোথায় কোন অংশ দেখা যাচ্ছে তা খেয়াল রাখার দায়িত্ব তোমার। নিজের বাসা থেকে বের হওয়ার সময় একবার দেখে নেওয়া উচিত ছিল। ছেলেটা চলে গেল। আদ্রতা ভীষণ লজ্জা লাগছে। এটা কি হলো? বাসায় একবার আয়নায় চেক করা উচিত ছিল, তাহলে হয়তো ছেলেটা এসব করতো না আর বলতো না। নীল আর আফসান বাসার ভেতরে গেল। নীল আদ্রকে দেখে জড়িয়ে ধরলো, আর আদ্র নীলের সাথে রাফসানকে দেখে আদ্র রাগ উঠে গেল।
রাফসান এখানে কি করছে নীল? এই কিছু বলতে যাবে না তার আগেই রাফসান বলল, পার্টিতে কি তোর একার আসার কথা ছিল নাকি? আমার তোর সাথে কথা বলার কোনো ইচ্ছা নেই, তাই আগ বাড়িয়ে কোনো কথা বলতে আসবি না। আর নীল, তোকে আর কিছুই বলার নেই। নীলের উপরে রাগ দেখিয়ে কোনো লাভ নেই। নীল কিছুই করেনি। ইনফ্যাক্ট নীল আমাকে দাওয়াতও দেয়নি। ওবা আমাকে দাওয়াত দিয়েছে। আদ্র চলে যাচ্ছিল। চলে যাচ্ছে? কোনো উত্তর না দিয়ে আদ্র চলে যাচ্ছিল। শুনলাম তোর বউ নাকি তোকে রিজেক্ট করেছে। থেমে যায় আদ্র, রাফসানের দিকে তাকায় আদ্র। ও সরি, তোর বউ হওয়ার আগেই তো তোকে রিজেক্ট করেছে। শুনলাম তোর বউ না হওয়া নাকি ওই মেয়ের ছোট বোনকে বিয়ে করছিস। কাউকে ব্যাপারটা জানাসনি, কিন্তু ইয়ার সত্যি কখনো চাপা থাকে না। কিছু বলছে না, ওর চোখ দুটো লাল রক্তবর্ণ ধারণ করেছে। এই বুঝি আমাদের ভাবি? বাহ, খুব সুন্দর তো। আদ্রি, তুই তোর ইগোকে প্রাধান্য দিয়ে বিয়ে করছিস। মনে হয় না ওকে টাচ করেছিস। কি বলছিস তুই রাফসান? তুই সব করতো নীল। আমি যে আদ্রিকে চিনি, সে তো ইগোস্টিক। সে কখনো রিভেঞ্জ ছাড়া টাচ করে না, অথবা শরীরে কিছু করবে না। তা ভাবি আমাকে দিয়ে চলবে? ঈশা চোখ ছলছল করছে। শাট আপ রাফসান, একটা মেয়েকে কিভাবে সম্মান করতে হয় এটা এখনো পর্যন্ত শিখতে পারলি না তুই? ভাবি, আমি আপনার চাহিদা মেটাতে পারবো, কিন্তু বিয়ে করতে পারবো না। অ্যাকচুয়ালি আমার বিবাহিত নারীদের প্রতি ইন্টারেস্ট থাকলেও আমি একজন পিওর সিঙ্গেল মেয়েকে বিয়ে করব। ইউ নো না, সিঙ্গেল গার্ল ইজ সো। ভাবি, লেটস গো। হাত ধরে টানাটানি শুরু করে দিল রাফসান। ইশরার বারবার হাত ছাড়িয়ে নিতে চাইলো, কিন্তু পারলো না। এক পর্যায়ে ইশরার হাত থেকে রক্ত বের হতে লাগলো। আহনাব চৌধুরী সহ্য করতে না পারে রাফসানকে এক থাপ্পড় দিল। ইশরার হাত ছাড়িয়ে দিল সে। হাত ছাড়া পেয়ে ইশরা দৌড়ে বাসা থেকে বেরিয়ে গেল। তোর সামনে তোর স্ত্রী হাত ধরলো, তুই কিছুই বলবি না? তুই, তোকে আমার ছেলে বলতেও লজ্জা করছে। ভালো নাই বা বাসনি, একটা মেয়ের সম্মান কিভাবে রক্ষা করতে হয় এতটুকু শিক্ষা তোকে আমরা দিয়েছিলাম। আজ তুই তোর নীরবতা দিয়ে যা প্রমাণ করলি তা। ভাইয়া, ভাবিকে পছন্দ করিস না জানি, কিন্তু ভাবি তো একটা মেয়ে। আজ আমার সাথে যদি এমনটা হতো মেনে নিতে পারতিস? আজ ভাবি একটা ভাই অথবা স্বামীর মতো স্বামী থাকলে রাফসানের করা কর্মকাণ্ডের জবাব দিত। আদ্র আব্বু আম্মু আর আদ্রতা আদ্রকে অনেক কথা শুনিয়ে পার্টি থেকে চলে গেল। আদ্র রুমে গিয়ে দেখলো ঈশা আকাশের দিকে তাকিয়ে নীরবে চোখের জল ফেলছে। ঈশার ঠোঁটের লিপস্টিক উঠে গেছে, খানিকটা থুতনিতে এসে পড়েছে। হয়তো হাত দিয়ে ঠোঁটে তীব্রভাবে ঘষে দিচ্ছিল। পার্টিতে পড়ে যাওয়া শাড়ি ছাড়া হয়নি, চোখের ধোয়াটে কাজল চোখের জল দিয়ে এবড়ো থেবড়ো হয়ে গেছে। আদ্র ঈশার পেছনে এসে দাঁড়ায়। কাঁধে হাত দিবে কি দিবে না এটা নিয়ে আদ্র কনফিউজড। ঈশার এই কয়েকদিনে আদ্র উপস্থিতি অনুপস্থিতি অনুভব করতে পারে। কেউ কারো মতো হতে পারে না, সবাই হয় তার নিজের মতো। সব মানুষই আলাদা। আমি কখনো আমার আপুর মতো হতে পারবো না। আপনার রিভেঞ্জ নেওয়া হলে বলবেন, তারপর আমি আপনাকে মুক্তি দিয়ে চলে যাব। এভাবে কোনো সংসার বা জীবন কোনোটাই চলতে পারে না। একসাথে কাউকে কখনো সুখী করা সম্ভব না। আপনি কখনোই পারবেন না। কাউকে না কাউকে অসন্তুষ্ট থাকতেই হবে, আর তাতেই মনে হয় নিজের গোটা পৃথিবীর একটা প্রান্ত অসম্পূর্ণ থেকে যায়। আদ্রকে আর কিছু বলতে না দিয়ে ঈশা কেন যেন ভেবে আদ্রকে খুব শক্ত করে জড়িয়ে ধরে। আদ্র ঈশাকে জড়িয়ে ধরে। আদ্র কিছুক্ষণ অনুভব করলো ঈশা ওকে ছেড়ে দিয়েছে। ঈশাকে সামনে এনে দেখে আদ্র হতভম্ব হয়ে যায়। আদ্র কিছুক্ষণ পরে অনুভব করলো যে ইসরা ওকে ছেড়ে দিয়েছে। ইসরাকে সামনে এনে আদ্র হতভম্ব হয়ে গেল। এ কি, ইসরা অচেতন হয়ে গেছে। আজ তো ওকে কোনো ভয় দেখায়নি, তবে কেন অচেতন হলো? আমি যতটুকু জানি ঈর্ষা ভয় না পেলে কখনোই অচেতন হয় না। আদ্র ঈশাকে কোলে করে খাটে শুইয়ে দেয়। ঈশার দুগালে আস্তে আস্তে থাপ্পড় দেওয়ার মতো করে দিতে থাকে যাতে চেতনা ফিরে আসে, কিন্তু ঈশার চেতনা ফিরল না।
ঈশ্বরের মুখে পানি ছিটিয়ে দেয়, কিন্তু কোনো লাভ হলো না। অবশেষে ব্যর্থ হয়ে ঈশ্বরের পাশে শুয়ে পড়লো, ফ্রেশ না হয়েই। আদ্র ঈশ্বরের মুখের দিকে তাকিয়ে। হয়তো তুমি বিশ্বাস করবে না, কিন্তু তুমি কি জানো ঈশা, তোমাকে কষ্ট দেওয়ার জন্য কিংবা রিভেঞ্জ নেওয়ার জন্য আমি এই বিয়েটা করিনি। হ্যাঁ, একটু স্বার্থপর হয়েছিলাম নিজেদের জন্য। এটা যদি না করতাম, আমি আর আমার পরিবার আজ না হয় কাল রাস্তায় দাঁড়াতে হতো। সব জেনে কিভাবে চুপ থাকি বলো? নিজের জন্য না হোক, পরিবারের জন্য এটা করতে হলো। আর এইসব কথা ভেবে আমি তোমায় বিয়ে করেছি। মানছি আমার ইগো বেশি, কিন্তু ইশারা তুমি আমার জীবনে উদ্দেশ্যহীন হয়ে এসেছো। যখন তোমার বোন আমাকে রিজেক্ট করেছে, আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। যাই হোক, রোজ রাতে ভাবতাম তোমার সাথে এমনটা করব না, কিন্তু দিনের আলোতে তোমার বোনের রিজেক্টটা আমাকে অনেক আঘাত করতো, তীব্র কষ্ট হতো। কি ছিল না আমার যে রিজেক্ট করলো? বলো, বিয়ে না করলে আমাকে আগেই বলতো। তোমার বোনের জন্য তোমাকে কোনোভাবেই মেনে নিতে পারতাম না। নিজের হৃদয় তো জ্ঞান থাকতো না, বলতে পারো নিজের ভিতরে থাকতাম না, যার ফল ভোগ করতে তুমি। এক্সট্রিমলি সরি ঈশা, হয়তো এই কথাগুলো প্রকাশিত থেকে যাবে, চাপা পড়ে যাবে আমার অন্তরালে ইগোর নিচে। মানুষকে ঘৃণা করার অপরাধে অতীতে কাউকে কখনো মৃত্যুদণ্ড দেওয়া হয়নি, কিন্তু মানুষকে ভালোবাসার অপরাধে অতীতে অনেকেই হত্যা করা হয়েছে, ভবিষ্যতেও হয়তো হবে। ঈশ্বর এখনো জ্ঞান ফেরেনি। আদ্র বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে ডাক্তার বেলা মজুমদারকে ফোন দিয়ে তাদের বাসায় আসতে বলল। কিছুক্ষণের মধ্যে ডাক্তার বেলা মজুমদার আদ্রদের বাসায় আসলো। আহনাফ চৌধুরী চা খাচ্ছিল, সাথে নিউজ পেপার পড়ছিল, আর রুবা বেগম মানে আদ্রর মা তার পাশে বসে টুকটাক কথা বলছিল, সাথে চা খাচ্ছিল। এত সকালে ডাক্তারকে দেখে অবাক হয়ে গেল। এত সকালে ডাক্তার আসলো কেন? কার কি হয়েছে? আর্নব চৌধুরী ডাক্তার বেলাকে কিছু বলবে তার আগে আদ্র এসে ডাক্তার বেলাকে নিজের রুমে নিয়ে চলে গেল। পিছনে পিছনে আদ্রর আব্বু আম্মু কি হয়েছে জানার জন্য গেল। ডাক্তার বেলা মজুমদার বেলাকে চেক করে। আদ্র আব্বু আম্মু আদ্রর দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে। এই জিজ্ঞাসা দৃষ্টি একটা কথাই বলে, ঈশ্বর কি হয়েছে, যার জন্য ডাক্তার নিয়ে আসতে হলো। ডাক্তার বেলা মজুমদার ঈশ্বরকে অনেকক্ষণ দেখে তারপর বলল, ভয় পাওয়ার কিছু নেই। তোমার স্ত্রী শারীরিক এবং মানসিক দুর্বল, 2-1 দিনের মধ্যে হয়তো জ্বর এসেছিল, ও রেস্টের প্রয়োজন। আমি ইনজেকশন দিয়ে যাচ্ছি, মেডিসিনগুলো কন্টিনিউ করতে বলবা। ডাক্তার বেলা মজুমদার ঈশ্বরকে ইঞ্জেকশন দিয়ে দিল, তাকে এগিয়ে দিতে নিচে নামলো। ডাক্তার বেলা গাড়িতে ওঠার আগে আদ্রকে বলল, একটা কথা বলি আদ্র। হ্যাঁ বলুন। জানি না তোমাদের মধ্যে সম্পর্ক কেমন, আর জানতেও চাই না, তবে ইশারার হাতের উপর দিয়ে যে অমানবিক অত্যাচার হয়েছে, ওর হাতের দিকে খেয়াল রাখো। আমি প্রেসক্রিপশনে হাতের জন্য মেডিসিন সাজেস্টও করেছি, একটু খেয়াল রাখো যাতে ইনফেকশন না হয়। তোমার কিংবা সাধারণ মানুষের কাছে এটা স্বাভাবিক হলে এটা কিন্তু মোটেও স্বাভাবিক না। এক্ষেত্রে হাতের যত্ন না করলে, আর যদি দুর্ভাগ্যবশত ইনফেকশন হয়ে যায়, তবে হাতটা কেটে ফেলতে হয়। আমি কি বলতেছি তুমি বুঝতে পারছো তো আদ্র, আশা করি। ডাক্তার বেলা মজুমদার চলে গেল। আদ্র রুমে গিয়ে দেখলো আদ্রর আম্মু ঈশ্বরের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আদ্রকে দেখে, ঈশ্বর এমন অবস্থা খেয়াল হলো? আমি নিজেও জানি না আব্বু। মানে কি আদ্র, এখন আমি ওর আব্বু আম্মুকে কি জবাব দিব? আমি সত্যিই কিছু জানি না। যদি নাই জানো, ডক্টর বেলা মজুমদার যে বলে গেল ঈশ্বর গত 2-1 দিনের জ্বর এসেছিল, তুমি কেন কোনো রিয়েক্ট করলে না? আমাদের তো একবার জানতে পারতে। মানছি তোদের 8-10টা সম্পর্কের মতন সম্পর্ক না, তাই বলে তোদের মাঝে এমন সম্পর্ক যে কে অসুস্থ কে সুস্থ তার খবরই নেই। আমরা অন্ধ নই আদ্র, তুই ঈশার সাথে কি ব্যবহার করিস সেটা আমরা সবাই দেখি। বিয়ে করে এনেছিলি কেমন, আর এখন ইশারা দেখতে কেমন
এই তফাৎটুকু তুই বুঝিস না? আরো অনেক কথা শুনিয়ে চলে গেল আদ্রর আব্বু আম্মু। 5 দিন পর ইশরা সুস্থ হয়ে গিয়েছে, কিন্তু আব্বু আম্মু ইশরার পুরোপুরি বেড রেস্ট নিতে বলে রাজি না হলে বাধ্য করেছে। আদ্র কোনো রকম টর্চার করেনি। আদ্র ইশরার অনেক খেয়াল রেখেছে, ভালো ব্যবহার করেছে। আজ ইশরা অফিসে যাবে, রেডি হয়ে নিচে গেল। ইশরা, তুই আদ্রর সাথে যা। আদ্র তোরা একসাথে অফিস যাবি। আদ্র গাড়িতে বসে আছে না, ঈশ্বর অপেক্ষা করছে। ঈশ্বর গাড়ির সামনে এলো, কিন্তু গাড়িতে উঠলো না। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? গাড়িতে ওঠো। ঈশ্বর গাড়িতে উঠতে যাবে, তার আগে আদ্র গাড়ি স্টার্ট দিয়ে চলে গেল। শালা ভিলেন, গাড়িতে উঠতে বলি নিজে একাই চলে গেল। আব্বুর সামনে ভেজা পেলেন আর আমার সামনে বাঘের মতো করে। ধুর। ঈশ্বর রিস্কা নিয়ে অফিসে গেল। অফিসে গিয়ে জেসি এর সাথে দেখা। ইশরা মেরি দোস্ত, কতদিন পরে তুই অফিসে এলি, কি অবস্থা তোর? অসুস্থ ছিলাম, তোর কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। পরে কথা বলি আর। কোথায় যাচ্ছিস? তোর বোনের কপাল এবার পড়লো মনে হয়। আমার কেবিনে যাচ্ছি। মানে? স্যারের নতুন পিএ এসেছে। কেন, তুই কিছু জানিস না? স্যার তোকে কিছু বলেনি? না তো। আর বলিস না, স্যারের নতুন পিএ 1 নম্বরের চিপকুল লুচ্চু, সারাদিন স্যারের সাথে চিপকায় থাকে। তোর বোনরে বলিস একটু স্যারকে দেখে শুনে রাখতে। আমি যাই রে, এভাবে দাঁড়িয়ে থাকতে দেখলে স্যার বকা দিবে। আমার বোনের না পড়লেও আমার কপাল পূর্বে রেজেছি। রেগে মেগে আদ্রর কেবিনে গেল। কেবিনে গিয়ে ওর মাথাটা পুরো গরম হয়ে গেল। আদ্র ওর চেয়ারে বসে আছে, আর ওই মেয়েটাকে আদ্রর সাথে ঘেয়ে এসে ল্যাপটপে কি জানি দেখাচ্ছে। আদ্র কেবিন গিয়ে ঠাস করে দরজাটা বন্ধ করে দিল। এই কে তুমি, এখানে কি করছো? ইশরা কোনো কথা না বলে আদ্রর দিকে তাকিয়ে আছে। বলছি শুনতে পাওনি? কারো কেবিনে আসলে যে অনুমতি নিতে হয় এটা জানো না? এইটুকু ম্যানার্স জানো না? ও রিয়েলি? আগে জানতাম না তো, এখন গিয়ে অনুমতি নিয়ে আসবো। আদ্র বুঝে গেছে কোনো কারণ নিয়ে ইশরা রণচণ্ডী রূপ ধারণ করেছে। এখন যদি ইনি কোনো কথা বলে তবে টর্নেডো বা সুনামি নামতে পারে। ইশরা একবারও ভাববে না। অ্যানি, তুমি যাও, আমি দেখছি। স্যার আমি কেন যাব? আমি তো আপনার পিএ, গেলে এই মেয়েটা যাবে, কারণ ও এই অফিসের বা আপনার কেউ হয় না। আচ্ছা বেশ, থাকো তুমি, আমি যাচ্ছি। ইশরা যেন যেতে নিবে, তখনই আদ্র ইশরার হাত ধরে। আমি তোমাকে যেতে বলেছি, তার মানে তুমি যাবে। নাও আউট, গেট আউট ফ্রম হিয়ার। ইনি চলে গেল। ইশরার হাত আদ্র ছেড়ে দিল। কি হয়েছে ইশরা? কি হয়নি সেটা বলেন। আপনি আমাকে কেন ফায়ার করলেন? আপনি তো জানতেন আমি অসুস্থ ছিলাম। আপনি নিজেই তো আমাকে অফিসে আসতে দেননি, তবে কেন আমাকে ফায়ার করলেন? কারণ আমাকে ফায়ার করতে পারবেন না, এটা শর্তে ছিল। কুল ডাউন ইশরা, আমাকে এক্সপ্লেন করতে দাও। রাখ তোর এক্সপ্লেন। 2 দিন অসুস্থ ছিলাম, এতেই বিয়ের সাথে লটর পটর শুরু করে দিয়েছিস। আমি মরে গেলে না জানি কয়টা বিয়ে করে বেড়াবি। জাস্ট শ্যাট আপ ইশরা, তুমি আমাকেও বলতে না দিয়ে কি সব ফালতু বকবক করছো? আমার কথা তো তোর ফালতুই বকবক মনে হবেই। আমাকে তোর কখনোই ভালো লাগেনি, আর কখনো হয়তো লাগবেও না। কি হলো, কাঁদছো কেন? আমার কি নেই স্যার যে আপনি এইগুলো করে বেড়ান? এই মেয়ে কি উল্টো পাল্টা কথা বলেই যাচ্ছে। আরে ভাই, বলতে না দিলে জানবে কি করে? আমাকে যেহেতু প্রয়োজন নেই, আমি চলে যাচ্ছি। তোমার কিছু না ভেবে ইশরা কোলে তুলে নিল। তারপর আদ্র পাশের কেবিনে নিয়ে যায়। ওই কেবিনে গিয়ে ইশরাকে কোল থেকে নামায় আদ্র। কেবিনে গিয়ে ইশরা অবাক হয়ে যায়। এত সুন্দর করে সাজানো কেবিন ইশরা এই অফিসে দেখেনি। মুগ্ধ হয়ে কেবিনটা দেখতে লাগলো। তারপর আবার ইশরার মন খারাপ হয়ে গেল। পছন্দ হয়নি? পছন্দ হলে কি না হলেই কি, এটা তো আপনার লটর পটর প্রেমিকা আনার জন্য। আর ইউ ম্যাড? এটা এনার জন্য হলে আমি এনাকেই দেখাতাম, তোমাকে না। যাতে আমি আনাকে হিংসে করি, তাই আমাকে দেখালেন। সিম্পল। তোমার মাথা। এই ওয়েট ওয়েট, আর ইউ জেলাস ইশরা? নো। তুমি এনাকে হিংসা করছো ইশরা? সিরিয়াসলি? ট্রেভার মাথায় হাত দিয়ে ওর পাশে বসে পড়লো। নো এনিওয়েজ, আমি এখন যাই।
ঈশা চলে যাচ্ছিল। স্টপ ইশরা, এটা তোমার কেবিন? আমার? হুম। সত্যি? হ্যাঁ রে কি সুন্দর, থ্যাঙ্কস স্যার। পছন্দ হয়েছে? অনেক অনেক পছন্দ হয়েছে। আপনি এতগুলো কিউট, ভালো স্যার। ঈশা আনন্দ দেখে আদ্র অনেক ভালো লাগলো। ঠোঁটের কোণে আপনা আপনি হাসি ফুটে রেখা উঠে উঠলো। শেষে কথা বলবেই আদ্রকে এক দফা অবাক করে দিয়ে ঈশা আদ্রকে জড়িয়ে ধরলো। ঈশার আনন্দ দেখে আদ্রর অনেক ভালো লাগলো। ঠোঁটের কোণে আপনা আপনি হাসি রেখা ফুটে উঠলো। শেষের কথাটা বলবেই আদ্রকে এক দফা অবাক করে দিয়ে ঈশা আদ্রকে জড়িয়ে ধরলো। ঈশা আদ্রকে ছেড়ে দেয়। সরি, আমার কেবিন এটা কেন? আমি তো আপনার বিয়ে না, তবে কেন? আর আমার কি কাজ এই অফিসে? প্লিজ বলুন তো বুঝিয়ে, আমার মাথায় কিছুই ঢুকছে না। এই ছোট মাথায় কিছুই ঢুকবেও না। কি বলতে চান? বেশি না, শুধু এইটুকু বলতে চাই যে তোমার ছোট মাথাটাকে এই বিষয়ে না ভাবলেও চলবে। আরে, আদ্রর বাবার সকল সম্পত্তি 40% আদ্র বউ পাবে। ঈশা যেহেতু আদ্রর বউ, সেই অর্থে আদ্রদের সম্পত্তির 40% ঈশা পাবে। গতকাল সকালে আহনাদ চৌধুরী আদ্রকে বারণ করেছে ঈশাকে বিয়ের কাজ করতে দিতে। তাই আদ্র আজ ঈশার জন্য নতুন কেবিনের ব্যবস্থা করেছে। কিন্তু ঈশাকে এই বিষয়ে আদ্র কিছু জানতে দেয়নি। ঈশার কোনো কাজ নেই, ঈশা এভাবে বসে থাকতে ভালো লাগছে না। তাই কোনো কিছু না ভেবে আদ্র কেবিনে যেতে লাগলো। ঈশার কেবিনের দরজা ধাক্কা দিতে যাবে তার আগেই দরজা খুলে গেল। বাহ, আমি আসবো ভেবি দরজা খুলে দিল। ইশরা, তুই তো মহারানী হয়ে গেছিস। এইসব ভেবে যেই কেবিনে ঢুকতে গেল, ঠাস করে কারো বুকের সাথে ধাক্কা খেয়ে তাল সামলাতে না পেরে তাকে নিয়েই পড়ে গেল। আমি ইচ্ছে করে করিনি, বিশ্বাস করুন, আমাকে ক্ষমা করে দিবেন। ইশরা, ভেবে না পারলে কপিলার ছোট বউ মনে করে ক্ষমা করে দিবেন। এটাও না পারলে কবুতরের বোন ভেবে ক্ষমা করে দিবেন। তবু ক্ষমা করে দেন প্লিজ। আদ্র ওর বলা কথা শুনে না হাসবে না কাঁদবে, বুঝতে পারছে না আসলে কি রিয়েক্ট করা উচিত, সেটাই ভুলে গেছে। মহারানী, যদি দয়া করে আমার উপর থেকে উঠতেন তবে আমি নিজ দায়িত্বে আপনাকে ক্ষমা করে দিতাম। ঈশা চোখ খুলে দেখে এটা আদ্র। সঙ্গে সঙ্গে ঈশা আদ্র উপর থেকে উঠে যায়। আদ্র বেচারাও আস্তে আস্তে উঠে। দেখে শুনে তো একটু হাঁটতে পারো, সবকিছু কি আমাকেই শিখিয়ে দিতে হবে? কি বলতে চান? আমি কিছুই পারি না, আপনি আমাকে সব শিখিয়ে দেন। কে বলেছে পারো না? এই দেখো, সহজ কথাটা কত সহজেই বুঝে গেছো। দেখুন স্যার। তুমি দেখাও, আমি দেখছি। ছি, আপনি এত খারাপ। আজীব তো, তুমি তো বললা দেখবা। এই তুমি বলনি এই কথা? সত্য করে বলো বলছি। বলেছি, কিন্তু আপনি যেটা মিন করেছেন সেটা মিন করে বলিনি। এই কথা বললে মানবো না। কি দেখাতে চাও তাড়াতাড়ি দেখাও। দেখুন, এটা মোটেও না। সেই কখন থেকে বলেই যাচ্ছ দেখুন দেখুন, কিন্তু কোনো কিছু তো দেখাচ্ছ না। ফাজলামোর একটা লিমিট থাকে, কিন্তু দেখাবে বলে দেখালে না। এটা কেমন ফাজলামো শুনি? দেখুন স্যার, এটা বেশি বেশি হয়ে যাচ্ছে। আবার দেখুন বলছো? এবার তুমি যদি না দেখাও তবে আমি নিজেই দেখবো, বলে দিলাম। না। আদ্র কিছু বলতে যাবে তার আগে এনে এসে বলল, স্যার, ফাইল রেডি, চলুন। কোথায় যাচ্ছেন? একটাই মিটিং আছে, দেখে নিন। এত কথা তুমি জিজ্ঞাসা করছো কেন? তোমাকে জিজ্ঞেস করিনি, তুমি কোনো কথা না বললেই খুশি হব। আমি বলা আর আদ্র স্যার বলা একই কথা, মানে উত্তর তো একই হবে, তাই না? জানি, তুমি ফাইলগুলো নিয়ে এগিয়ে যাও, আমি আসছি। ওকে। আপনি কোথাও যাবেন না। হোয়াট? বাট ওয়েট, পরে শুনবো। আপনি এই মুহূর্তে কোথাও যাবেন না, আর ওই এমির সাথে কোনো মতেও না। জরুরি মিটিং, যেতেই হবে। বেশ, আমিও যাব। তুমি কোথায় যাবে? কেন? আপনাদের সাথে। আমাকে দিতে সমস্যা হলে কোথাও যেতে পারবেন না।
মিটিংয়ে আমাকে অ্যাটেন্ড থাকতে হবে, আর অ্যানি আমার বিয়ে, তাই ওর সাথে যাবে। সেখানে তুমি গিয়ে কি করবা? আমি কি করব সেটা পরে ভেবে দেখবো। এখন আমি যাব মানে যাব। অধিকার ফলাচ্ছ? যদি বলি তাই। ভুলেও সেটা করতে এসো না। আদ্র চৌধুরী তার নিজের মর্জিতে সব করে, তার উপর অধিকার ফলাতে এসো না। ইউ ডোন্ট ডু দিস। কেউ চলে গেল। ঈশার রাগে দুঃখে অফিস থেকে বেরিয়ে গেল, হেঁটে হেঁটে বাসায় চলে গেল, কারোর সাথে কোনো কথা না বলে রুমে চলে গেল। তারপর রুমটা অগোছালো করে নিজের রাগ কমায়। এবার ঈশা ক্লান্ত হয়ে যায়, তাই ঘুমিয়ে পড়ে। অনেকটা রাত করে আদ্র বাসায় আসে। ঈশার পুরো উপরে ঘুমাচ্ছে। তারপর আদ্র রুমের অবস্থা দেখে চোখ কপালে। ঈশা, গেট অফ ঈশা, উঠো, না হলে পানি মারবো আমি। यार सोने देना मुझे। তোমাকে পানি মেরে হুঁশে আনতে হবে। नो प्लीज, পানি না খুব ঠান্ডা। চোখ বন্ধ করে কথাগুলো বলে আবার ঘুমাতে মনোযোগ দিল। আদ্র উপায় অন্ত না পেয়ে পানি এনে মেরে দিল ঈশার উপর। হোয়াট দ্য এ, আপনি এমন কেন মারছি? বলেই মেরে দিলেন পানি? বেশ করেছি, আপনাকে অনেকবার ডেকেছি কিন্তু আপনি ওঠেননি। পানি না মারলে হয়তো আপনি আরো কয়েক রাকাত ঘুমাতেন। হোয়াট দ্য রাবিশ, কয়েক রাকাত ঘুমাতাম মানে? জি, আপনি আবার ঘুমন্ত কোণের মতো পড়ে পড়ে ঘুমাতেন। আপনাকে আর আমার ঘুম নিয়ে পিএইচডি করতে হবে না। সকালে দেখাচ্ছ আর এখন শোনাচ্ছ, আমি কিন্তু খুব উপভোগ করছি। আপনি না খুব খারাপ, একটু না অনেকটাই খারাপ। আপনি ধুর, কি বলবো ভেবে পাচ্ছি না। থাক, ভাবতে হবে না, আমি বলছি আমি এতটাই খারাপ যে মিসেস অদ্র চৌধুরী ভাষায় প্রকাশ করতে পারছে না। এটাই বলতে চেয়েছিলাম। তাহলে আর একটু খারাপ হই? মানে কিছু না বলে ঈশা অনেকটা কাছে চলে যায়। কি করছেন আপনি? কিছু করবেন না, কিন্তু করলে খারাপ হয়ে যাবে, আমি বলে দিলাম। আদ্র কোনো কথায় উত্তর না দিয়ে ঈশার পিছনে যায়। তারপর পিছনে ঈশাকে থেকে জড়িয়ে ধরে। ঈশা জমে ফ্রিজড হয়ে গেছে। ঈশার কানের কাছে মুখ নিয়ে স্লো ভয়েসে বলল, সবসময় মাথার মধ্যে কেন উল্টো পাল্টা ভাবনা থাকে? ভালো কিছু তো ভাবতে পারো। আমি ফ্রেশ হয়ে এসে যাতে রুম সম্পূর্ণ গোছানো দেখি। এত কাঁপছো কেন? এখনো তো কিছুই করিনি। ফ্রেশ হয়ে যদি রুম গোছানো না পাই তবে বুঝবে কাঁপাকাঁপি কত প্রকার ও কি কি। কথাগুলো বলে আদ্র ওয়াশরুমে চলে গেল। এই সামান্য কথাগুলো তো দূরে থেকেও বলতে পারতো, এত কাছে আসার কি দরকার ছিল? ভিলেন একটা, আবার বলে কাঁপছো কেন? আরে জামাই, তুই কি জানিস তুই কাছে এলে কিরকম ফিলিংস কাজ করে? তোর কাছে আসাটা দেখলেই তো আমার দম বন্ধ হয়ে যায়। আবার 14 গোষ্ঠী উদ্ধার করা হলে রুম গোছানো শুরু করো, নয়তো আবার কাঁপাকাঁপি শুরু হয়ে যাবে। ঈশা এগিয়ে কিছু বলতে যাবে, আদ্র ওয়াশরুমের দরজা ধরাম করে বন্ধ করে দেয়। ভিলেনটার জন্য মনে মনে কিছু বলেও শান্তি পাই না। ঈশা, কাজে লেগে পড়, নয়তো 360 ভোল্টেজের ভিলেনটা কাঁপাবে। গোছানো শুরু করে দিল ঈশা। আদ্র ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে বাহ, সব কিছুই তো করা শেষ। ইসরা, বলুন জাহাপনা। কি বললে তুমি? জাহাপনা, আপনি খাবার খাবেন না নাকি না খেয়ে ঘুমিয়ে যাবেন? ইটস গুড ফর হেলথ। আব্বু আম্মু আর অদ্রতাকে খেতে ডাকো। কেউ নেই, হারিয়ে গেছে। হারিয়ে গেছে মানে? এত রাতে আবার কোথায় হারাবে? অবশ্যই ঘুমিয়ে রাজ্যে হারিয়ে গেছে। সে কি, ওরা না খেয়ে ঘুমিয়ে গেছে? আগে না জাহাপনা, তারা খেয়েই ঘুমিয়েছে। আমিও তো ঘুমিয়েছিলাম, কিন্তু আপনার এই ক্ষুদ্র প্রজার উপর মায়া হলো না, তাই ঘুম ভাঙিয়ে নির্যাতন শুরু করে দিয়েছেন। আমি কি তোমার নির্যাতন করেছি? একদম নাটক করবেন না। একটা বাচ্চা মেয়েকে ঘুম থেকে উঠিয়ে আবার বলা হচ্ছে আমি কি তোমাকে নির্যাতন করেছি? কপি করছো কেন আমাকে? কপি পাতা কপি? আমি তো এমন কোনো শব্দ মুখেও আনিনি। যান, টেবিলে খাবার রাখা আছে, খেয়ে আমাকে উদ্ধার করুন।
যাও এখানে নিয়ে আসো। নিজের হাত পা সবই তো নিজের কাছে নিজে করতে পারেন না। শুধু হাত পা না, হাত পায়ের সাথে যথেষ্ট শক্তিও আছে, দেখাবো নাকি? আপনি কি আমাকে মারবেন তার হুমকি দিচ্ছেন? ছি, আমি এটা করতে পারি। পায়ের উপর ভর করে ওই যে বক্সটা দেখতে পাচ্ছ, সেখানে যাব। সেখানে গিয়ে কি হবে? এই যে হাত দেখছো, এই হাত দিয়ে বক্সটা খুলবো। বক্সের মধ্যে তেলা পোকা এখনো আছে কিন্তু। যাচ্ছি তো, এত কথা বলার কি আছে? আমি যাচ্ছি না, খাবার আনতে যাচ্ছি তো। আপনি এখানে বসে থাকেন। ঈশা খাবার এনে আদ্রকে দিল। আদ্র খাবার খেয়ে মোবাইল নিয়ে কি যেন করতে লাগলো, আর ঈশা সব গুছিয়ে রাখতে গেল। ঈশা সব গুছিয়ে এসে দেখে আদ্র ঘুমিয়ে পড়েছে। ঈশা ও আদ্র এক পাশে শুয়ে ঘুমিয়ে রাজ্যে পাড়ি দিল। আদ্র চোখ খুলে দেখে ঈশা ঘুমিয়ে গেছে। মেয়েটা এত ঘুম কোথায় পায় কে জানে, ঘুম পাগড়ি। অতঃপর আদ্র ঘুমিয়ে রাজ্যে পাড়ি দেয়। ঈশা খুব সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে, তারপর সবার পছন্দ অনুযায়ী ব্রেকফাস্ট তৈরি করতে লাগলো। এত সকালে ঈশাকে দেখে অবাক হয়ে যায় আদ্রর আম্মু। তুই এত সকালে কি করছিস? তেমন কিছুই না আম্মু, কিছু তো একটা করছিস। সকালে নাস্তা তৈরি করছিলাম। সর, তোর করা লাগবে না, আমি নিজেই করে নিব। না, আজ আমি করব। আচ্ছা কর, কিন্তু ময়না তোকে হেল্প করবে। চলে গেল আদ্রর আম্মু। ঈশা আদ্রর আব্বু আম্মুর জন্য চা ময়নাকে দিয়ে পাঠিয়ে দিল তাদের রুমে। নাস্তা তৈরি শেষে ঈশা ফ্রেশ হয়ে প্লাস অফিসে যাওয়ার জন্য রেডি হতে রুমে চলে গেল। গিয়ে দেখে আদ্র এখনো ঘুমিয়ে মগ্ন। আদ্রকে অনেকবার ডাকলো, কিন্তু আদ্র কোনো সারা শব্দ করলো না। তাই বাধ্য হয়ে কয়েকবার ঈশা আদ্রকে হালকা ধাক্কা দিল, কিন্তু ফলাফল শূন্য। এবার ঈশা আদ্রকে জোরে ধাক্কা দেবে পরিকল্পনা করে, যেই না ধাক্কা দেবে তার আগে ঈশার হাত ধরে টান দিয়ে আদ্রের পাশে শুইয়ে দিল ঈশাকে। ঈশা অবাক চোখে আদ্রকে দেখছে। হঠাৎ করে আদ্র ঈশাকে কোলবালিশের মতো জড়িয়ে ধরলো, এক পা ঈশার গায়ের উপর আর একটা হাত পেটের উপর। আম্মু গো! ঈশার চিৎকার শুনে ধরফর করে উঠে যায় আদ্র। কি হয়েছে, তুমি এভাবে চিৎকার দিলে কেন? একটা মস্ত বড় হাতি আমার উপর পড়েছিল। হাতি এই রুমে? তুমি কি আমার সাথে মজা করছো? আগে না যাব না, আমি আপনার সাথে মজা করছি না। তবে অনুগ্রহ করে যদি আপনি আপনার চরণ আমার উপর থেকে প্রস্থান করে দেন, তাহলে আমি খুবই উপকৃত হইতাম জাহাপনা। আদ্র এতক্ষণে খেয়াল করলো যে ওর পা ঈশার উপরে, সাথে সাথে সরিয়ে নিল। তা মহারানী, আপনি যে আমার পায়ের ওজনটুকু সহ্য করতে পারেন না, আমাকে করবেন কিভাবে? কি যাতা বলছেন? আমি বললেই যা তা হয়ে যায়, আর তুমি বললে? আমি কি বলেছি? একটু আগে মনে নেই? আমি কখন বাজে কথা বললাম? মস্ত বড় হাতি, এইটা নিশ্চয়ই ভালো কথা না? দেখুন, আপনি কিন্তু আমার কথাগুলো বাজে বলতে পারেন না। তাছাড়া হাতি বলেছি, এটা কি কোনো বাজে কথা? সকাল সকাল দেখাবে নোট বেট, আমি রাজি দেখতে। দূর, আপনার সাথে কথা বলাই বেকার। বিরক্ত নিয়ে ঈশা চলে গেল ফ্রেশ হতে। আজ হোক বা কাল, তুমি দেখাবে, আমি দেখবো। শিগুড়ে পালি, ওই উদ্ভট কল্পনা বাদ দিন। কল্পনা বাস্তবের অভাব পূরণ করে অদ্ভুত কল্পনা, মন ক্যাঙ্গারুর মতো লাফিয়ে লাফিয়ে চলে। ওরা সবাই মিলে ব্রেকফাস্ট করছে, আর তার মধ্যে থেকে আদ্রতা বলে উঠল, ভাবি, ভাইয়া তোমাকে কি গিফট দিয়েছে? ঈশা খাচ্ছিল, ওর কথা শুনে খাওয়া বন্ধ করে আদ্রর দিকে তাকালো। আদ্র পানি খাচ্ছিল। আদ্রদের কথা শুনে মুখের সবটুকু পানি ঈশার গায়ে ফেললো। আজ ইচ্ছে করে পানি ফেলেনি, আসলে ঈশা আর আদ্রর পাশাপাশি বসেছিল তো। আদ্র মুখে পানি নিয়ে ঈশার দিকে আর চোখে তাকিয়েছিল। তখনই আদ্রতে এই কথা বলছিল, ব্যাস হয়ে গেল। আমি চেঞ্জ করে আসছি। দিলি তো মেয়েটাকে খাওয়া থেকে উঠিয়ে? এখন আর খাবে না, আবার কখন খাবে কে জানে। কি রে ভাইয়া, বল না। শাড়ি? হ্যাঁ, একটা শাড়ি দিয়েছিলাম।
কি রে, বউকে কেউ প্রথম শাড়ি দেয়? তুই তোর জামাইকে শাড়ি দিস? যত সব তোর। এই, তোর মাথা ঠিক আছে? ছেলেরা কি শাড়ি পরে নাকি যে আমার জামাই শাড়ি পরবো আর আমি দিব? আদ্র শুনতে পেল না, চলে গেল। সে শাড়ির কথা বলছে আদ্র? আরে আব্বু, ওই দিন ভাইয়াকে জিজ্ঞেস করছিলাম না কি দিয়েছে, কিন্তু ভাইয়া বলেনি। বলবে কি করে? ভাইয়া তো ভাবিকে তখন কিছু দেয়নি, কিন্তু পরে ভাইয়াকে দেখলাম একটা গিফট বক্স নিয়ে যাচ্ছে, তাই জিজ্ঞেস করলাম। আর তোমার হলুদ ছেলেটা বলল শাড়ি দিয়েছে। আমার মনে হয় কি ভাইয়া ভাবিকে অন্য কিছু দিয়েছে, কিন্তু আমাদের কাছে বলল না, লুকিয়ে গেল। স্বামী স্ত্রীর ব্যাপার, আমাদের না ঢুকাইলেই ভালো। অবশেষে তোদের সম্পর্কটা ঠিক হলো। আদ্র গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে ঈশার জন্য অপেক্ষা করছে। অনেকক্ষণ পরে ঈশা এলো। কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি জানো? যাও গিয়ে গাড়িতে বসো। আপনার সাথেই যাব না। চুপচাপ গিয়ে গাড়িতে বসো। ঈশা কিছু না বলে আদ্র পাশ কাটিয়ে রিস্কা দিয়ে চলে যায়। বলেছিলাম আমার সাথে চলো, কিন্তু তুমি তো শুনলেই না। শুনবে, আমার সব কথাই শুনবে। ওয়েট। কালকে আব্বু বলেছিল আমাকে নিয়ে যেতে, কিন্তু আপনি নেননি, তাই আমি আর কোনোদিন আপনার সাথে যাব না। ঈশা অফিসে গিয়ে জেসিয়ার সাথে অনেকক্ষণ কথা বলল। তারপর নিজের কেবিনে গিয়ে বসতে না বসতেই আদ্র ফোন দিয়ে বলল ওর কেবিনে যেতে। ঈশা ভদ্র মেয়ের মতো আদ্র কেবিনে চলে গেল। বসের কেবিনে আসতে হলে অনুমতি লাগে, এটা নিশ্চয়ই আপনাকে মনে করিয়ে দিতে হবে না? সরি স্যার। সরি বললেই সব ঠিক হয়ে যায় না মিস ইসরা? কি করতে হবে এখন আমাকে? অনুমতি নিয়ে আবার আসতে হবে। ঈশার রাগে মাথা ফেটে যাচ্ছে। গতকালকেও তো এসেছে, কই তখন কিছু তো বলেনি। যত সব। মনে মনে আদ্র 14 গোষ্ঠী উদ্ধার করছে। মে আই কাম ইন স্যার? কামিং। বলুন স্যার, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? জনসেবার সার্ভিস দিচ্ছেন নাকি? ঈশা কোনো কথা বলল না। আচ্ছা শোনো, এই চেয়ারটা দেখছো? দেখছি, আর এটা রোজ দেখি। আপনি ওই চেয়ারটাতে বসেন। ওইটা তোমার বসের চেয়ার। এখন তোমাকে একটা কাজ করতে হবে। বলুন। চেয়ারটাতে অনেক ধুলো জমেছে, ওইটা পরিষ্কার করো। আচ্ছা, আমি করিয়ে দিচ্ছি। করিয়ে দিচ্ছি বললে হবে না, তোমাকেই করতে হবে। আমাকে? জি তোমাকে। অবাক হচ্ছে কেন? একটা সামান্য চেয়ারই তো। একজন এমপ্লয়ি হয়ে বসের জন্য এটা করতে পারবে না? আমি পারবো না। ভেবে বলছো? ঈশা তাকিয়ে দেখছে আদ্র ওর দিকে এগিয়ে আসছে। আদ্রকে এগিয়ে আসতে দেখে ঈশা জোরে বলে উঠলো, স্টপ, আমি করে দিচ্ছি। কুল ডাউন ইসরা, এমন করতে থাকলে তো তোমার এই বয়সেই হার্ট অ্যাটাক হবে। ঈশা কোনো কথা না বলে আদ্রর চেয়ারের ধুলো পরিষ্কার করতে লাগলো। পরিষ্কার করা শেষে করেই ঈশা চলে যেতে নিল। আদ্র ঈশার হাত ধরলো। বস হয়ে এমপ্লয়ির হাত ধরা ঠিক না। আমি তো সাধারণ এমপ্লয়ি, তাই বসের উচিত আমাকে আদেশ দেয়া, হাত ধরা না। বসের উচিত তার এমপ্লয়ীদের হাত ধরে শেখানো। আমি তোমার ফাইল দেওয়ার জন্যই হাত ধরেছি, কোনো উদ্দেশ্য নিয়ে না। তাই এই অঢট কথা বন্ধ করো। ও 2 ঘন্টার মাঝেই ফাইলটা আমার চাই। এত কম সময় আমি কিভাবে আপনাকে ফাইল ব্যাক করব? আই ডোন্ট নো। ঈশা রাগে দুঃখে আদ্র কেবিন থেকে নিজের কেবিনে চলে গেল। আদ্র মুচকি হাসি দিয়ে কাজে মনোযোগ দিল। 2 ঘন্টা পর আদ্র ঈশা কেবিনে গেল। গিয়ে দেখলো ঈশা ফাইলের উপর মাথা রেখে ঘুমিয়ে আছে। উফ, এই মেয়েটা এত ঘুমায় কেন? আদ্র ঈশার মাথার নিচ থেকে ফাইলটা নিয়ে চলে যায়। ফাইলটা খুব গুরুত্বপূর্ণ। অন্য 3:56, তার মানে পুরো 4 ঘন্টা ঘুমিয়েছি। না জানি স্যার ফাইলের জন্য কি বলবে। অফিস ছুটির সময় হয়ে গিয়েছে, আমাকে বাসায় যেতে হবে। আর আকাশটাও মেঘলা, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি হবে। ছাতাটাই তো নেই।
এখন আমি যাব কি করে? ঈশার ঘুম ভেঙে যায়। এইসব ভাবতে ভাবতে ঈশা আদ্র কেবিনের সামনে এলো। মে আই কাম ইন স্যার? কোনো সারা শব্দ না পেয়ে ঈশা আবার বলল, মে আই কাম ইন স্যার? কিন্তু এবারও সারা শব্দ পেল না। ঈশা কেবিনে ঢুকে অবাক হয়ে যায়, কারণ আদ্র তো কোথাও নেই। তুই একটা বুদ্ধু, কেউ নেই তবু দুবার মে আই কাম ইন স্যার বলছিস। কেবিন থেকে বেরিয়ে ঈশার মাথাটা গরম হয়ে যায়। আদ্র এনির সাথে কথা বলছে আর এনি হেসে হেসে উত্তর দিচ্ছে। মাঝে মাঝে এমন হেসে কুটি কুটি হচ্ছে যেন আদ্র গায়ের উপর ঢলে পড়ে যাবে। ইয়া অ্যানি, ইউ আর রাইট, এটা আমার জন্য নতুন অভিজ্ঞতা। আর ঈশা এখনো বাসায় যাওনি? আমি তো বাসায় যাচ্ছি, আপনি যাবেন না? আরো পরে যাব, তুমি যাও। কেন? নন অফ ইয়োর বিজনেস। গরম হয়ে গেল, জোরে হেঁটে অফিস থেকে বেরিয়ে গেল। আই উইশ আমি গাড়ি রিক্সা পাওয়ার পর যেন বৃষ্টি নামে। আল্লাহ, ওর উইশ পূরণ করলেন না। কয়েক সেকেন্ডের মধ্যে বৃষ্টি চলে এলো। হঠাৎ কে যেন ঈশার মাথায় ছাতা ধরলো। ঈশা ভাবলো হয়তো আদ্র, কিন্তু